প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় বর্ষ সম্মান কল্যাণ অর্থনীতির ক্লাসটা আমরা করব। এর আগে আমরা কল্যাণ অর্থনীতির আগের ক্লাসে আমরা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ অঙ্কন করেছি, সামাজিক কল্যাণ অপেক্ষক অঙ্কন করেছি, ব্লিস পয়েন্ট বের করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালডর হিক্স নির্ণায়ক। কালডর হিক্স নির্ণায়ক আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব সিটোভস্কি নির্ণায়ক। তাহলে আজকের আলোচনা হচ্ছে কালডর হিক্স নির্ণায়ক, এরপর সিটোভস্কি নির্ণায়ক। এরপর যদি সময় থাকে তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারে প্যারেটো কাম্যতা প্রয়োগ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করব। আর যদি সময় না থাকে তাহলে আগামী ক্লাসে আলোচনা করব। এখন আমরা কালডর হিক্স নির্ণায়কটা আমরা আলোচনা করব। মনে করি অর্থনীতিতে এটা একটা স্টেজ, প্রথম স্টেজ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। আমরা দুটো স্টেজের কথা আমরা বললাম। ধরি প্রথম স্টেজ থেকে যদি আমরা দ্বিতীয় স্টেজে যাই, প্রথম স্টেজ থেকে যদি আমরা কোথায় যাই, দ্বিতীয় স্টেজে যদি যাই, তাহলে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পায় 500 টাকা। এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পায় 500 টাকা, আর বি ব্যক্তির কল্যাণ হ্রাস পায় 300 টাকা। আমরা কি লিখেছি? আমরা বলেছি আমরা যদি যে প্রথম স্টেজ থেকে যদি দ্বিতীয় স্টেজে যাই, তাহলে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পায় 500 টাকা আর বি ব্যক্তির কল্যাণ হ্রাস পায় 300 টাকা। এক্ষেত্রে সমাজের কল্যাণ বৃদ্ধি পেয়েছে কিনা সেটা উইলফ্রেড প্যারেটো ওনার বক্তব্য হতে কোনো কিছু জানা যাবে না। কেন? প্যারেটোর বক্তব্য অনুযায়ী সমাজের কল্যাণ তখনই বৃদ্ধি পাবে একজনের কল্যাণ হ্রাস না করে, অর্থাৎ জায়গায় রেখে আরেকজনের কল্যাণ যদি বৃদ্ধি করা হয়। কিন্তু একজনের কল্যাণ হ্রাস করে যদি আরেকজনের কল্যাণ বৃদ্ধি করা হয়, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে কিনা এটা নিশ্চিত নয়। এই সম্পর্কে প্যারেটোর কোনো বক্তব্য নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে এ ব্যক্তির কল্যাণ 500 বৃদ্ধি পেয়েছে, আর বি ব্যক্তির কল্যাণ 300 কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি দেখলাম? একজনের কল্যাণ বৃদ্ধি পেয়েছে, আরেকজনের কল্যাণ হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে কিনা প্যারেটোর তত্ত্ব কোনো ধারণা দিতে পারবে না। কারণ প্যারেটো তত্ত্বের বক্তব্য হলো সমাজের কল্যাণ বৃদ্ধি পেতে হলে একজনের কল্যাণ স্থির রেখে আরেকজনের কল্যাণ বাড়াতে হবে। কিন্তু একজনের কল্যাণ হ্রাস করে যদি আরেকজনের কল্যাণ বৃদ্ধি করা হয়, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে কিনা সেটা অর্থনীতি বলতে পারবে না। এই ব্যাপারে কালডর হিক্স যে তথ্য দিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, সেটা কালডর হিক্স নির্ণায়ক নামে পরিচিত। কালডর হিক্সের বক্তব্য হচ্ছে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে 500, নতুন পরিস্থিতিতে বা নতুন বন্টনে বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে 300। এ ব্যক্তি বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়ে দিল 300 টাকা। কত ক্ষতিপূরণ দিয়ে দিল? 300 টাকা ক্ষতিপূরণ কি করলো? দিয়ে দিল। এ ব্যক্তি যদি বি ব্যক্তিকে
300 টাকা যদি ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে বি ব্যক্তির কল্যাণ হ্রাস পাবে না, বি ব্যক্তির কল্যাণ আগের জায়গায় থাকবে। অর্থাৎ প্রথম স্টেজে, অর্থাৎ প্রথম বন্টনে অর্থনীতিতে বি ব্যক্তির যে কল্যাণ, এখনও বি ব্যক্তির সে কল্যাণ থাকবে যদি এ ব্যক্তি বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দেয়। কারণ অর্থনীতি ফার্স্ট স্টেজ হতে সেকেন্ড স্টেজে যদি নতুন বন্টনে আসে, আমরা দেখতে পাচ্ছি বি ব্যক্তির কল্যাণ 300 হ্রাস পেয়েছে। এ ব্যক্তি বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়ে দিল 300, তাহলে বি ব্যক্তির কল্যাণ হ্রাস বৃদ্ধি হচ্ছে কত? 0। অর্থাৎ কল্যাণ বি ব্যক্তির আগের জায়গায় থাকবে। এ ব্যক্তি বি ব্যক্তিকে এই 300 টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরও, এ ব্যক্তি বি ব্যক্তিকে এই 300 টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরও এ ব্যক্তির নিট কল্যাণ বাড়ে 200 টাকা। এ ব্যক্তির নিট কল্যাণ বৃদ্ধি পায় কত? 200 টাকা। তাহলে আমরা বলতে পারি সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে, সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। এটাই কাল্ডর-হিক্স নির্ণায়ক, কাল্ডর-হিক্স নির্ণায়ক। তাহলে কাল্ডর-হিক্স নির্ণায়কটাকে আমরা কিভাবে বলতে পারি অর্থনীতির ভাষায়? সেটা হচ্ছে প্রাথমিক বন্টন হতে যদি কোনো নতুন বন্টনে যাওয়া হয়, সেই নতুন বন্টনে যদি একটি পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যেমন আমার উদাহরণে বি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি পক্ষ যদি লাভবান হয়, আমার উদাহরণে এ ব্যক্তি কি হয়েছে? লাভবান হয়েছে। লাভবান ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে যদি ক্ষতিপূরণ দিয়ে দেয়, লাভবান ব্যক্তি কি বলেছি? ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ কি দিয়ে দেয়, তাহলে ক্ষতিগ্রস্তদের কল্যাণ আগের জায়গায় থাকবে। ক্ষতিপূরণ দেওয়ার পরও যদি লাভবানদের নিট কল্যাণ বৃদ্ধি পায়, এই যে কত 200 টাকা বৃদ্ধি পেয়েছে, নিট কল্যাণ বৃদ্ধি পায়, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। আর এটাই কাল্ডর-হিক্স নির্ণায়ক নামে পরিচিত। আমি আবারও বলছি, অর্থনীতি প্রাথমিক বন্টন হতে নতুন একটি বন্টনে যদি যায়, সেই বন্টনে একটি পক্ষ লাভবান হলো এবং একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হলো। যদি লাভবানরা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার পরও তাদের নেট লাভ থাকে, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। এবং এটাকে বলা হয় কাল্ডর-হিক্স নির্ণায়ক। এটাকে আমরা বলতে পারি কাল্ডর-হিক্স নির্ণায়ক। তাহলে এই যে কাল্ডর-হিক্স নির্ণায়ক, সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি নতুন বন্টনে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে 500, অর্থাৎ এ ব্যক্তি হচ্ছে লাভবান শ্রেণী, বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে 300 টাকা, অর্থাৎ বি ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত শ্রেণী। আমরা উদাহরণে দেখেছি এ ব্যক্তি বি ব্যক্তিকে 300 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিল, অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ আগের জায়গায় থাকবে। অর্থাৎ লাভবানরা ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দিয়ে দিল। এরপরে আমরা দেখলাম লাভবান এর নিট কল্যাণ বৃদ্ধি পেয়েছে 200 টাকা, অতএব আমরা বলতে পারি সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে, এবং এটাই কাল্ডর-হিক্স নির্ণায়ক নামে পরিচিত। এখন এই কাল্ডর-হিক্স নির্ণায়কটা আমি এই বক্স ডায়াগ্রামের মাধ্যমে আমি ব্যাখ্যা করব। তো বক্স ডায়াগ্রাম তো ইতিমধ্যে আমরা কি করছি? ব্যাখ্যা করেছি। এই বক্সের ভিতরে প্রত্যেকটা বিন্দু ভোগের ক্ষেত্রে দ্রব্যসমূহের
পূর্ণ ব্যবহার কি করে নির্দেশ করে। একই সাথে যে দ্রব্যের সীমাবদ্ধতা নির্দেশ করে। এই ও এ হচ্ছে এ ব্যক্তির মূল বিন্দু, অবি হচ্ছে বি ব্যক্তির মূল বিন্দু। এক্স দ্রব্যের পরিমাণ সমাজে এক্স নট, ওয়াই দ্রব্যের পরিমাণ ওয়াই নট। অর্থাৎ এক্স নট এবং ওয়াই নটের বেশি এক্স এবং ওয়াই দ্রব্য ভোগ করা যাবে না। এ ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করে এই বরাবর, আর ওয়াই দ্রব্য ভোগ করে এই লম্ব বরাবর। বি ব্যক্তি এক্স দ্রব্যের ভোগটা হচ্ছে এই তীর চিহ্ন বরাবর, আর ওয়াই দ্রব্যের ভোগটা হচ্ছে বি ব্যক্তির ক্ষেত্রে এই তীর চিহ্ন বরাবর নিচের দিকে। এখন আমরা এখানে কিছু নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি। এর হচ্ছে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা A1, এই A1 হতে A2 নিরপেক্ষ রেখা উপরে, মূলবিন্দু হতে উপরে অধিক কল্যাণ নির্দেশ করে। A3 নিরপেক্ষ রেখা এ ব্যক্তির আরো বেশি কল্যাণ কি করে, আরো বেশি কল্যাণ নির্দেশ করে। একইভাবে এই মূলবিন্দু হতে B1 হচ্ছে বি ব্যক্তি নিরপেক্ষ রেখা, B1 হতে B2 নিরপেক্ষ রেখা অধিক কল্যাণ নির্দেশ করে। B3 নিরপেক্ষ রেখা আরো বেশি কল্যাণ নির্দেশ করে। মনে করি অর্থনীতির প্রাথমিক বন্টন, অর্থনীতির প্রাথমিক বন্টনটা হচ্ছে E1 বিন্দুতে। প্রাথমিক বন্টনটা হচ্ছে E1 বিন্দুতে। কেউ আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার বন্টন তো হয় কন্ট্রাক্ট কার্ভ মানে চুক্তি রেখার উপর, E3 E4 মানে নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দুতে। এটার উত্তর হচ্ছে আমরা যখন পেরেটো কাম্যতা আলোচনা করব তখন কিন্তু বন্টন হবে, কাম্য বন্টনগুলো হবে E3 E4 মানে কন্ট্রাক্ট কার্ভে কি উপরিস্থিত বিন্দুতে। কিন্তু আমরা যেহেতু এখানে কার্লটন হিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এটা পেরেটো কাম্যতা না, অর্থাৎ পেরেটো কাম্যতার বক্তব্য এখানে প্রযোজ্য নয়। তা আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বন্টন কোথায় হচ্ছে, E1 বিন্দুতে। তাহলে আমরা একটু দেখে নেই এই E1 বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A1 আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B3। আমি কেন বললাম E1 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা কোনটা গিয়েছে, A1 গিয়েছে, অথবা এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A1। E1 বিন্দুতে বি ব্যক্তি নিরপেক্ষ রেখা B3 গিয়েছে, বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B3। এখন সমাজে একটি নতুন বন্টন হলো E2। সমাজের নতুন বন্টন হলো E2। এই E2 বন্টনে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A3। এই যে E2 দিয়ে A3 নিরপেক্ষ রেখা গিয়েছে, তাহলে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A3 এবং E2 তে বি ব্যক্তি নিরপেক্ষ রেখা কোনটা গিয়েছে, B1, বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B1। তাহলে এটা স্পষ্ট E1 থেকে E2 বন্টনে, আবার বলছি এটা ক্লিয়ার, একেবারে স্পষ্ট। E1 থেকে E2 বন্টনে এ ব্যক্তি হচ্ছে লাভবান শ্রেণী, আর বি ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত শ্রেণী। কেন? E1 থেকে E2 বন্টনে এ ব্যক্তির কল্যাণ ছিল E1, আর E2 বন্টনে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, A3। তাহলে A1 থেকে A3 নতুন বন্টনে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। অতএব এ ব্যক্তি হলো লাভবান শ্রেণী।
অন্যদিকে ইউ1 বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে বি3। এই যে আমি দেখিয়েছি ইউ1 বিন্দুতে নতুন বন্টন পুনঃবন্টনের ফলে ই2 বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে বি1। এই যে আমি বি1 দেখিয়েছি। ডেফিনেটলি বি3 হতে বি1-এ বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে, কারণ আমরা দেখেছি বি3 হচ্ছে অনেক উপরে নিরপেক্ষ রেখা আর বি1 হচ্ছে মূল বিন্দুর কাছে নিরপেক্ষ রেখা। অতএব ইউ1 থেকে ই2 বন্টনে বি ব্যক্তির কল্যাণ বি3 হতে বি1-এ, এই যে বি3 হতে বি1-এ হ্রাস পেয়েছে। তাহলে এই ইউ1 থেকে ই2 বন্টনে এ ব্যক্তি হচ্ছে লাভবান শ্রেণী আর বি ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত শ্রেণী। এখন মনে করি, ধরে নিচ্ছি এ ব্যক্তি বি ব্যক্তিকে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিল। এ ব্যক্তি কাকে? বি ব্যক্তিকে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিল। তাহলে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিলে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? এ2। আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? বি3। বি ব্যক্তির কল্যাণ কত? বি3। তাহলে আমরা কি দেখলাম? যদি এ ব্যক্তি বি ব্যক্তিকে নতুন বন্টনে যাওয়ার পর ই3 বিন্দুতে যদি কি করে ক্ষতিপূরণ দেয়, তাহলে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে এই যে এ2 নিরপেক্ষ রেখা এ2, আর বি3 কল্যাণ হচ্ছে বি3 নিরপেক্ষ রেখা কত? বি3। তাহলে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক বন্টনে বি ব্যক্তির কল্যাণ ছিল বি3, ক্ষতিপূরণ দেওয়ার পরও বি ব্যক্তির কল্যাণ কত? বি3। অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়ার পর বি ব্যক্তির কল্যাণ আগের জায়গায় চলে গেছে, স্থির থেকেছে। আবারও বলছি যে ই1 বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে বি3, ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিলে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে বি3। এই যে আমি বি3 কি করেছি? বি3 লিখেছি, বি3। তাহলে ক্ষতিপূরণ দেওয়ার পর বি ব্যক্তির কল্যাণ আগের জায়গায় থাকে, স্থির থাকে। বি ব্যক্তির কল্যাণটা স্থির থাকে বি3-তে। কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার পরও এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। কেন? প্রাথমিক বন্টনে এ ব্যক্তির কল্যাণ ছিল এ1, আর ক্ষতিপূরণ দেওয়ার পর এ ব্যক্তির কল্যাণ হচ্ছে এ2। এ1-এর চেয়ে এ2 উপরে নিরপেক্ষ রেখায় এ ব্যক্তির কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখলাম এ ব্যক্তি বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার পরও এ ব্যক্তির নিট কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এ ব্যক্তির নিট কল্যাণ আমি একটু জুম করে দেখাচ্ছি। এ ব্যক্তির কি হয়েছে? নিট কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সমাজের কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এইটাই কার্ল-ডোর-হিক্স নির্ণায়ক। তাহলে আমি কার্ল-ডোর-হিক্স নির্ণায়কের একেবারে লাস্ট ফিনিশিংটা দিচ্ছি, যে প্রাথমিক বন্টন ছিল ইউ1-এ, যেখানে এ ব্যক্তির কল্যাণ ছিল এ1, বি ব্যক্তির কল্যাণ ছিল বি3। নতুন বন্টন হচ্ছে ই2-তে, যেখানে এ ব্যক্তির কল্যাণ এ3, বি ব্যক্তির কল্যাণ বি1। অর্থাৎ এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে। এ হচ্ছে লাভবান শ্রেণী আর বি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন এ ব্যক্তি বি ব্যক্তিকে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিয়ে দিল। বন্টন কিন্তু ই2-তে থাকবে। বন্টন কি থাকবে? ই2-তে থাকবে। ক্ষতিপূরণ দিল ই3 বিন্দুতে। অর্থাৎ যে পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ ক্ষতি এ ব্যক্তির ট্যাক্সের বিনিময়ে অথবা অন্য যে কোনো উপায়ে বিকে এই টাকাটা কি করলো? দিয়ে দিল। তাহলে ই3 বিন্দুতে ক্ষতিপূরণ দিলে আমরা দেখতে পাচ্ছি বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? বি3।
যেটা প্রাথমিক বন্টন E1 এর সমান, অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ পূর্বের জায়গায় থাকলো, আর এ ব্যক্তির কল্যাণ হলো A2, যেটা প্রাথমিক বন্টন E1 এ ছিল A1, আর এখন ক্ষতিপূরণ দেওয়ার পরও A2, অর্থাৎ এ ব্যক্তির নিট কল্যাণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং সমাজের কল্যাণ বৃদ্ধি পেয়েছে। এইটাই হচ্ছে কালডর হিগস নির্ণয়। এটাই হচ্ছে কালডর হিগস কি নির্ণয়। তাহলে আমি এক কথাই বলবো, কালডর হিগস নির্ণয় হচ্ছে যে যদি কোনো নতুন বন্টনে যাওয়া হয়, সেই নতুন বন্টনে একটি পক্ষ লাভবান হলো, একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হলো। লাভবানরা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদান করার পরও যদি তাদের নিট লাভ থাকে, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কালডর হিগস নির্ণয়। শেষবারের মতো বলছি, অর্থনীতি একটি নতুন বন্টনে গেল, যেখানে একটি শ্রেণী লাভবান হলো এবং অপর একটি শ্রেণী ক্ষতিগ্রস্ত হলো। লাভবানরা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদান করার পরও যদি তাদের নিট লাভ থাকে, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে, এবং এইটাই কালডর হিগস নির্ণায়ক নামে পরিচিত। এখন এই কালডর হিগস নির্ণায়কের স্ববিরোধিতা সেটা সিটোভস্কি তুলে ধরেছেন। স্ববিরোধিতা সিটোভস্কি তুলে ধরেছেন। সেটা কিভাবে তুলে ধরেছেন আমরা ব্যাখ্যা করছি। যে এখানে সিটোভস্কি বলেছেন লাভবানরা ক্ষতিগ্রস্তদেরকে মনে করি ক্ষতিপূরণ দিল না, লাভবানরা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিল না, কিন্তু ক্ষতিগ্রস্তরা লাভবানদেরকে লাভজনকভাবে প্রতিহত করার ক্ষমতা রাখে। যদি ক্ষতিগ্রস্তরা লাভবানদের লাভজনকভাবে প্রতিহত করার ক্ষমতা রাখে, তাহলে নতুন বন্টন হতে মানে E2 বন্টন হতে প্রাথমিক বন্টন উন্নত হবে। প্রাথমিক বন্টন উন্নত হবে। আমি আবারও বলছি, সিটোভস্কির বক্তব্য হচ্ছে লাভবানরা যদি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেয় এবং ক্ষতিগ্রস্তরা যদি লাভজনকভাবে লাভবানদের প্রতিহত করার ক্ষমতা রাখে, তাহলে পুনঃবন্টন হতে নতুন বন্টন হতে প্রাথমিক বন্টন উন্নত হবে। অর্থাৎ E2 বন্টন হতে E1 বন্টনটা কি হবে? উন্নত হবে। আমি ব্যাখ্যা দিচ্ছি বিষয়টা। এখন মনে করি যে আমরা বলেছিলাম যে এ ব্যক্তি মানে লাভবানরা ক্ষতিগ্রস্ত বি ব্যক্তিকে E3 বিন্দুতে ক্ষতিপূরণ দিয়েছে। এখন আমরা ধরে নিলাম তারা কোনো ক্ষতিপূরণ দেয় নাই, কিন্তু ধরে নিচ্ছি যে ক্ষতিগ্রস্তরা লাভজনকভাবে লাভবানদের প্রতিহত করার ক্ষমতা রাখে। সেটা কিভাবে? ক্ষতিগ্রস্তরা যে E4 বিন্দুতে, কোন বিন্দুতে? E4 বিন্দুতে লাভবানদের কিছু ঘুষ করলো, দিয়ে দিল। লাভবানদের কিছু অতিরিক্ত অর্থ দিয়ে দিল। লাভবানদের জন্য তারা কিছু ত্যাগ করলো, স্বীকার করলো। অর্থাৎ ক্ষতিগ্রস্তরা
কোন বিন্দুতে? E4 বিন্দুতে। অর্থাৎ ক্ষতিগ্রস্তরা লাভবানদেরকে প্রস্তাব করবে তোমার বন্টন E2 বিন্দুতে আনার প্রয়োজন কি নাই। সমাজের যে নতুন বন্টন, সমাজ যে একটা নতুন স্টেজে যেতে চাচ্ছে পরিকল্পনার মাধ্যমে, সেই নতুন স্টেজে E2তে আসার কি দরকার নাই। সমাজ প্রাথমিক বন্টন E1-এ থাকুক। কোথায় থাকুক? E1-এ থাকুক। হ্যাঁ, E2 বিন্দুতে গেলে তোমরা এ শ্রেণী যে লাভবান হওয়ার কথা ছিল সেই লাভটা আমরা তোমাদেরকে কি করছি? দিয়ে দিচ্ছি। সেই লাভটা আমরা তোমাদেরকে কি করছি? দিয়ে দিচ্ছি। অতএব E2-তে যাওয়ার দরকার নেই, তোমরা কোথায় থাকো? E1-এ থাকো। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা মানে বি ব্যক্তি এদেরকে প্রস্তাব দিল আমরা তোমাদেরকে E4-এ তোমাদের কল্যাণটা নির্ধারণ করে দেব। বন্টন E1-এ থাকবে আর আমরা তোমাদেরকে ঘুষ যেটাকে বলা হয় অথবা অতিরিক্ত অর্থ বা আমাদের কিছু কল্যাণ দিয়ে তোমাদেরকে কোথায় নিয়ে যাব? E4-এ নিয়ে যাব। যদি E4-এ নিয়ে যাওয়া হয় তাহলে এ ব্যক্তির কল্যাণ কত থাকে? E4-এ A3 নিরপেক্ষ রেখা, এ ব্যক্তির কল্যাণ থাকে কত? A3। আর E4-এ বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? B2। বি ব্যক্তির কল্যাণ কত হচ্ছে? B2। ক্ষতিগ্রস্তদের এই প্রস্তাবে লাভবানরা মেনে নেবে। প্রস্তাব কেন মেনে নেবে? লাভবানরা দেখবে E1 থেকে E2 বন্টনে আসলে, মানে E1 থেকে E2 বন্টনে আসলে তাদের কল্যাণ A1 থেকে কোথায় যায়? A3-তে যায়। এই যে A1 থেকে A3-তে যায়, কল্যাণ বৃদ্ধি পেয়ে কি হয়? A3 হয়। এখন তারা যদি ক্ষতিগ্রস্ত মানে বি শ্রেণীর যদি প্রস্তাব মেনে নেয়, বললাম ঠিক আছে আমরা E2-তে যাব না, E1-এ কি করব? থাকবো। আর এক্ষেত্রে তোমরা আমাদের লাভটা দিয়ে দিলে, এক্ষেত্রে তোমরা আমাদের লাভটা কি করলে? দিয়ে দিলে। অর্থাৎ কোথায়? E4-এ নিয়ে গেলে, E4 বিন্দুতে। তাহলে এই E4 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা কত? A3। মানে এ ব্যক্তির কল্যাণ A3 আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? B2 নিরপেক্ষ রেখা B2। তাহলে এ ব্যক্তি দেখবে E2 বন্টনে তার কল্যাণ A3, E2 বন্টনে তার কল্যাণ A3, আবার E1 বন্টনেও তার কল্যাণ কত? A3। কারণ ক্ষতিগ্রস্তরা বলেছে বন্টন E1-এ রাখো, আমরা তোমাদেরকে লাভ দিয়ে দেবো E4 বিন্দুতে। তাহলে কল্যাণ কত থাকে? A3। তাহলে এ ব্যক্তির কল্যাণটা জায়গায় থাকে। বি ব্যক্তিরা খুশি কেন হবে? খুশি এই জন্য হবে যে তারা যদি এই ঘুষটা যদি এ ব্যক্তিকে না দেয়, এই অতিরিক্ত অর্থ যদি এ ব্যক্তিকে না দেয়, তাদের কল্যাণের একটা অংশ যদি এ ব্যক্তিকে যদি তারা কি করে না দেয়, তাহলে তাদেরকে অবস্থান করতে হবে E2 বন্টনে। কোন বন্টনে? E2 বন্টনে। E2 বন্টনে বি ব্যক্তিদের কল্যাণ হচ্ছে কত? B1। কিন্তু তারা যদি E4 বিন্দুতে যদি লাভটা দিয়ে দেয় এ ব্যক্তিকে, তাহলে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত? B2। অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ কিছুটা কি হয়? বৃদ্ধি পায়। বি ব্যক্তির কল্যাণ কি হয়? কিছুটা বৃদ্ধি পায়। এই জন্য বি দেখবে এই প্রাথমিক বন্টন হতে নতুন বন্টনে গেলে তাদের ক্ষতির পরিমাণটা কি হবে? বেশি হবে। E2 বিন্দুতে B1 ক্ষতির পরিমাণটা কি হবে? বেশি হবে। এই ক্ষতি কমানোর জন্য, কি কমানোর জন্য? এই ক্ষতি কমানোর জন্য তারা কি করবে? এই ক্ষতি কমানোর জন্য বি E1 বন্টন প্রস্তাব করবে, প্রাথমিক বন্টন, আর এ ব্যক্তিকে লাভ দিয়ে দিবে E4 বিন্দুতে। এ ব্যক্তির কল্যাণ A3 জায়গায় থাকবে আর বি ব্যক্তির কল্যাণ কত হয়ে যাবে? B2। মানে B1-এর চেয়ে কি হবে? বেশি হবে।
তাহলে কি দেখা গেল, যদি বি শ্রেণী অর্থাৎ ক্ষতিগ্রস্তরা লাভবানদেরকে যদি প্রতিহত করতে পারে, এই প্রতিহত করার অর্থ কি? এই প্রতিহত করার অর্থ যে পুনঃবণ্টনের মাধ্যমে মানে E2 বিন্দুতে লাভবানরা যে কল্যাণ পেয়েছিল, ক্ষতিগ্রস্তরা প্রাথমিক বণ্টনে থেকে E4 বিন্দুতে গিয়ে লাভবানদের একই কি করবে, কল্যাণ দেবে, এবং এই একই কল্যাণ প্রদানের মাধ্যমে তাদের নিজেদের কল্যাণটা তারা কিছুটা কি করবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষতির পরিমাণটা হ্রাস করবে। এইভাবে বলাটা উচিত, তাদের ক্ষতির পরিমাণটা কি করবে, হ্রাস করবে। কারণ E1 থেকে E2 বিন্দুতে গেলে বি শ্রেণীর ক্ষতির পরিমাণটা বেশি হয় কত, B1, কিন্তু তারা যদি E1 বণ্টন থেকে E4 এ যদি একে রাজি করাতে পারে, ক্ষতির পরিমাণ হয় B2, অর্থাৎ B1 থেকে B2 তে ক্ষতি কি কম, কারণ B1 থেকে B2 উপরে নিরপেক্ষ রেখে একটু কল্যাণ বেশি, অর্থাৎ প্রাথমিক অবস্থার চেয়ে কি ক্ষতি কম। তাহলে আমরা বলতে পারি শেষ কথা সেটা হচ্ছে, যদি ক্ষতিগ্রস্তরা লাভবানদেরকে লাভজনকভাবে প্রতিহত করতে পারে, এর অর্থ হচ্ছে তারা লাভবানদের লাভটা আগের জায়গায় রেখে দিল আর নিজেদের ক্ষতির পরিমাণটা কি করলো, কমিয়ে আনলো, তখন কিন্তু পুনঃবণ্টন হতে প্রাথমিক বণ্টন কি হবে, উন্নত হবে। তাহলে আমরা দেখলাম কালডোর-হিক্স যে নির্ণায়ক দিয়েছিলেন সেই নির্ণায়ক অনুযায়ী E1 হতে E2 বেটার, কিন্তু সিটোবস্কি বললেন যদি ক্ষতিগ্রস্তরা লাভবানদেরকে লাভজনকভাবে প্রতিহত করতে পারে, তাহলে নতুন বণ্টন হতে প্রাথমিক বণ্টন কি হবে, উন্নত হবে। অর্থাৎ এটি হচ্ছে সিটোবস্কির কালডোর-হিক্স নির্ণায়কের স্ববিরোধিতা। একবার দেখা গেছে E2 থেকে E2 বেটার, আরেকটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে E2 হতে E1 বেটার। এখন একটা জিনিস মনে রাখতে হবে, বণ্টন বলেছি আমরা E1 আর E2 তে, আর এই বণ্টন E3 তে বলছিলাম ক্ষতিপূরণ দেওয়া, E4 বলছিলাম লাভবানদের কি করা, লাভের পরিমাণটা জায়গায় কি রাখা, কিন্তু বণ্টনটা থাকবে কোন জায়গাতে, হয় E1 এ অথবা কোথায়, E2 তে। তাহলে আমরা কালডোর-হিক্স নির্ণায়ক আলোচনা করলাম এবং কালডোর-হিক্স নির্ণায়কের স্ববিরোধিতা আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে সিটোবস্কি নির্ণায়কটা কি, সিটোবস্কি নির্ণায়কটা কি? আসলে কালডোর-হিক্স নির্ণায়কের স্ববিরোধিতা দূর করার জন্য সিটোবস্কি একটা নতুন শর্ত লাগিয়েছেন, সেটাই হচ্ছে সিটোবস্কি নির্ণায়ক। কালডোর-হিক্স নির্ণায়কের স্ববিরোধিতা দূর করার জন্য, অর্থাৎ একটা দৃষ্টিকোণ থেকে E1 থেকে E2 বেটার, আরেকটা দৃষ্টিকোণ থেকে E2 থেকে E1 বেটার। তাহলে একবার E1 বেটার মনে হচ্ছে, একবার E2 বেটার মনে হচ্ছে। এই স্ববিরোধিতা দূর করার জন্য সিটোবস্কি যে অতিরিক্ত শর্ত দিয়েছেন সেটি সিটোবস্কি নির্ণায়ক নামে পরিচিত। তাহলে সিটোবস্কি নির্ণায়কটা আমি বলছি, এক নম্বর হচ্ছে কালডোর-হিক্স নির্ণায়ক। সেটা কি, সেটা তো আমরা বলেছি প্রাথমিক বণ্টন হতে নতুন বণ্টনে গেলে একটা পক্ষ লাভবান হলো এবং একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হলো। লাভবান পক্ষ ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার পরও যদি তাদের নিট কল্যাণ বৃদ্ধি পায়, তাহলে সেই স্টেজটা সামাজিকভাবে কাম্য হবে। অর্থাৎ প্রথম শর্ত যেটা কালডোর-হিক্স নির্ণায়কের। আর দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত উনি দিয়েছেন যে ওই স্ববিরোধিতা দূর করার জন্য ক্ষতিগ্রস্তরা লাভজনকভাবে লাভবানদেরকে প্রতিহত করতে না পারে। কি বলেছি? ক্ষতিগ্রস্তরা
লাভজনকভাবে লাভবানদেরকে প্রতিহত করতে না পারে। যদি ক্ষতিগ্রস্তরা লাভজনকভাবে লাভবানদের প্রতিহত করতে পারে, তাহলে দেখা যাবে যে এই নতুন বন্টন হতে প্রাথমিক বন্টন কি হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। এই জন্য সিটোবোসকে যোগ করেছেন ক্ষতিগ্রস্তরা যাতে লাভজনকভাবে লাভবানদের প্রতিহত করতে না পারে। এখন আসি আমরা এই প্রশ্নের, এখন আমরা কি করি, উত্তরটা আমরা দিই। এখন আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে এক কাজ করি। এখন এইটাকে আমি দিলাম E2 বিন্দু, এটাকে কি দিলাম, E4 বিন্দু। আগে বলেছিলাম প্রাথমিক বন্টন কত, E1। তাহলে আমরা জানি প্রাথমিক বন্টন E1 এ এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A1, বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B3। আমি ওই আলোচনা সুবিধার জন্য এখানে E2 দিয়েছি। আমি E4 দিয়েও কি করতে পারতাম, এখানে E4 এখানে E2 দিয়েও আলোচনা করতে পারতাম। যেহেতু অর্থনীতি কিছু সমসাময়িক সমাধানে আমার লেখাটা যেভাবে আছে, কল্যাণ অর্থনীতির আমার লেখাটা যেভাবে আছে সেভাবে ব্যাখ্যা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে E1 বিন্দুতে প্রাথমিক বন্টনে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A1 আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, B3। এখন এর আগে বলেছিলাম নতুন বন্টনটা ছিল এইটা, এখন বলছি নতুন বন্টন কোনটা, E2। কারণ এখানে যদি নতুন বন্টন বলি তাহলে এটা কিন্তু লাভজনকভাবে কিন্তু ক্ষতিগ্রস্তরা প্রতিহত করতে পারবে, সেটা আমরা আলোচনা করেছি। মনে করি নতুন বন্টন E2, এই নতুন বন্টনে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, A3 আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, B2। E2 তে বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B2। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম প্রাথমিক বন্টন হতে নতুন বন্টনে গেলে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে, বি ব্যক্তির কল্যাণ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন যদি লাভবানরা E3 বিন্দুতে যদি কি করে, E3 বিন্দুতে যদি ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেয়, E3 বিন্দুতে ক্ষতিগ্রস্তকে যদি ক্ষতিপূরণ দেয়, তাহলে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, A2 আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে কত, B3। অর্থাৎ E2 থেকে E3 তে ক্ষতিপূরণ দিয়ে দিলে ক্ষতিগ্রস্তদেরকে বি ব্যক্তির কল্যাণ, এই যে বি ব্যক্তির কল্যাণ কত, B3, যেটা প্রাথমিক কল্যাণ কি E1 এর সমান। আর এ ব্যক্তির কল্যাণ A1 থেকে কত, A2। এ ব্যক্তির নিট কল্যাণ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, নিট কল্যাণ বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা বলবো এই প্রাথমিক বন্টন হতে নতুন বন্টন E2 কি, উত্তম। অর্থাৎ বন্টনটা E2 তে থাকবে, E2 তে এ ব্যক্তি A3 কল্যাণ পাবে আর বি ব্যক্তি B2 কল্যাণ পাবে। এরপর এ ব্যক্তি বি ব্যক্তিকে E3 বিন্দুতে ক্ষতিপূরণ দিয়ে দিবে, অর্থাৎ A3 থেকে সে কিছু সম্পদ, অর্থ, ট্যাক্সের মাধ্যমে কাকে দিয়ে দিবে, বি ব্যক্তিকে দিয়ে দিবে E3 বিন্দুতে। ফলে বি ব্যক্তির কল্যাণটা কোথায় চলে যাবে, B3 তে প্রাথমিক কল্যাণের সমান। কিন্তু এরপরে এই ব্যক্তির কল্যাণ A2 মানে প্রাথমিক কল্যাণের চেয়ে কি বেশি হবে। এই জন্য আমরা বলছি এই প্রাথমিক বন্টন হতে নতুন বন্টন কি, উত্তম। এখন যদি এ ব্যক্তি বি ব্যক্তিকে E3 বিন্দুতে ক্ষতিপূরণ না দেয়, তাহলে বি ব্যক্তি লাভজনকভাবে এ ব্যক্তিকে প্রতিহত করতে পারে কিনা। এই লাভজনকভাবে প্রতিহত করা মানে কি, বি ব্যক্তি দেখবে আমার তো ক্ষতি হয়ে গেছে। যেমন একজন আসামি, তার রায় হলো কি, মৃত্যুদণ্ড। তাহলে সে জানে এখন আমার নিশ্চিত মৃত্যুদণ্ড হবে। সে আদালতে আপিল করলো,
উকিলকে বলল আমার তো মৃত্যুদণ্ড হবে এটা নিশ্চিত, আপনি চেষ্টা করেন এটাকে যাবজ্জীবনে নিয়ে আসা যায় কিনা, এটাকে যাবজ্জীবনে কি নিয়ে আসা যায় কিনা। তা এখন উকিল যদি মৃত্যুদণ্ড থেকে এটাকে যদি যাবজ্জীবনে নিয়ে আসতে পারে, তাহলে ওই আসামির পরিমাণ, ক্ষতির পরিমাণটা কি হবে? ক্ষতির পরিমাণটা কমবে। ওই আসামির ক্ষতির পরিমাণটা কমবে, কারণ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। এখন আমি দেখবো এই ক্ষতির পরিমাণটা কমাতে পারি কিনা। তাহলে যখন E1 থেকে E2 বন্টনের প্রস্তাব উঠবে, বি ব্যক্তি দেখবে যে আমি তো ক্ষতিগ্রস্ত কি হয়ে গেছি, আমার কল্যাণ কোথায় চলে যাচ্ছে? B2-তে। আমি তো ক্ষতিগ্রস্ত কি হয়ে গেছি। এখন সে চেষ্টা করবে যে এ ব্যক্তির কল্যাণটা কোথায়? E2-তে, A3-তে রেখে সে তার ক্ষতিকে কমাতে পারবে কিনা। যদি সে তার ক্ষতিকে কমাতে পারে এ ব্যক্তির কল্যাণকে জায়গায় রেখে, তাহলে সেটা বলা হচ্ছে সে লাভজনকভাবে একে কি করছে? প্রতিহত করতে পারছে। এখন দেখি আমরা পারি কিনা। বি ব্যক্তি যদি এ ব্যক্তিকে E4 বন্টনে, E4-এ যদি কি করে? কিছু প্রাপ্তি দেয়। কোথায়? E4-এ। তাহলে এ ব্যক্তির কল্যাণ কত? E4-এ কিন্তু A3 নিরপেক্ষ রেখা A3, আর বি ব্যক্তির কল্যাণ কত? E4-এ B1। কত? B1। এর মানে হলো ক্ষতিগ্রস্ত বি ব্যক্তি এ ব্যক্তিকে লাভজনকভাবে প্রতিহত করতে পারে না। কেন পারে না? এই জন্য E4 বিন্দুতে যদি এ ব্যক্তিকে প্রস্তাব দেয়, তাহলে এ ব্যক্তির কল্যাণ E2-তেও কত? নতুন বন্টনেও A3, E4-এও কত? A3। কিন্তু E4-এ বি ব্যক্তির কল্যাণ B1, যেটা B2 নিরপেক্ষ রেখার কি নিচে B1। অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ আরো কি হয়? হ্রাস পায়। অতএব বি ব্যক্তির E2 বন্টনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে E2 বন্টনই কি করতে হবে? মেনে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে E2 বন্টন থেকে ব্যাক করে E1-এ আসার কোনো কি সুযোগ নেই। কারণ বি ব্যক্তি বলল ভাই বন্টন E1-এ থাক, আর তোমাকে আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, লাভ দিয়ে দিচ্ছি কোথায়? E4-এ। তোমার লাভটা A3-তে থাকবে। কিন্তু E4-এ লাভ দিলে বি ব্যক্তির কল্যাণ কোথায় চলে আসে? B1-এ। বি ব্যক্তির আরো বেশি কি হয়? ক্ষতি হয়। অতএব বি ব্যক্তি E2 থেকে E1-এ প্রস্তাব করবে না, তাকে E2-ই কি করতে হবে? বাধ্য হয়ে মেনে নিতে হবে। অতএব সবসময় E1-এর চেয়ে কোনটা বেটার? E2 বেটার। E2-র চেয়ে E1 বেটার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কালডন, তাহলে সিটোভস্কি নির্ণায়কের বক্তব্যের মূল ভিত্তি হলো, সিটোভস্কি নির্ণায়কের বক্তব্যের মূল ভিত্তি হলো কালডন-হিক্স নির্ণায়কের যে স্ববিরোধিতা আছে, সেই স্ববিরোধিতা দূর করা। সেই স্ববিরোধিতা কি? সেই স্ববিরোধিতা হচ্ছে যে প্রাথমিক বন্টন থেকে যখন নতুন বন্টন যখন উত্তম হবে, সেক্ষেত্রে যাতে আবার প্রাথমিক বন্টন উত্তম এটা বলার কোনো সুযোগ না থাকে। আর এটা বলার সুযোগ হবে না যদি ক্ষতিগ্রস্তরা লাভজনকভাবে নতুন বন্টনকে প্রতিহত করার ক্ষমতা না রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কালডন-হিক্স নির্ণায়ক আলোচনা করেছি, আমরা কালডন-হিক্স নির্ণায়কের স্ববিরোধিতা আলোচনা করেছি, আমরা সিটোভস্কি নির্ণায়ক নিয়ে কি করেছি? আলোচনা করেছি। এখন আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে দক্ষতা
এবং সমতা বা ন্যায্যতা। কি আলোচনা করব? দক্ষতা এবং সমতা বা কি ন্যায্যতা, এইটা নিয়ে আমি আলোচনা করব। দক্ষতাটা কি আর দক্ষতা, যেটাকে আমরা এফিসিয়েন্সি বলি। এফিসিয়েন্সি দক্ষতা, আর একটা হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতা বা সমতা। ইকুইলিটি, একটা হচ্ছে এফিসিয়েন্সি, একটা হচ্ছে ইকুইলিটি। একটা আবারও বলছি, এফিসিয়েন্সি যাতে দক্ষতা, একটা হচ্ছে ন্যায্যতা বা সমতা হচ্ছে কি ইকুইলিটি। দক্ষতা কোনটা? দক্ষতা হচ্ছে কন্ট্রাক্ট কার্ভের, এর মানে চুক্তি রেখার প্রত্যেকটা বিন্দু দক্ষতা নির্দেশ করে। যেমন ভোগের ক্ষেত্রে দক্ষতা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এ এবং বি ব্যক্তির ক্ষেত্রে কি হতে হবে? সমান হতে হবে। এর মানে যে প্রত্যেকটা এ এবং বি ব্যক্তি নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দুগুলো হলো দক্ষ বিন্দু, যেটা কন্ট্যাক্ট কার্ভের বিন্দু। আর উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন এল অ্যান্ড কে, এক্স এবং ওয়াই দ্রব্যের ক্ষেত্রে সমান হতে হবে, যেটা কন্ট্যাক্ট কার্ভের প্রত্যেকটা বিন্দু। যেমন আমি ভোগের ক্ষেত্রে দেখাচ্ছি। কার ক্ষেত্রে? এটা হচ্ছে কন্ট্যাক্ট কার্ভ। যেহেতু এটা কন্ট্যাক্ট কার্ভ, এর প্রত্যেকটা বিন্দুতে কি আছে? নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দু। এখানে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A1, বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B3। এখানে এ ব্যক্তির কল্যাণ হচ্ছে A3, বি ব্যক্তির কল্যাণ হচ্ছে B1। এই হচ্ছে একটা বিন্দু। এটা হচ্ছে E1 বিন্দু, এটা হচ্ছে E2 বিন্দু, এটা হচ্ছে F বিন্দু। আমরা একটু লক্ষ্য করি, এই E1 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা পরস্পর কি করেছে? স্পর্শ করেছে। অতএব ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান। একই বক্তব্য E2 বিন্দুতে। অর্থাৎ E1 এবং E2 বিন্দু পেরেটো কাম্যতার শর্ত কি করে পূরণ করে। অতএব E1 এবং E2 বিন্দু হচ্ছে পেরেটোর দক্ষতা নির্দেশ করে। এগুলো হচ্ছে দক্ষ বিন্দু, যেটা এফিসিয়েন্সি দক্ষতা নির্দেশ করে E1 এবং E2 বিন্দু। কিন্তু ন্যায্যতা নির্দেশ করে না, সমতা নির্দেশ করে না। ন্যায্যতা বা সমতা কি করে নির্দেশ করে না? কারণ এই E1 বিন্দুতে বি ব্যক্তির তৃপ্তি অনেক বেশি, এ ব্যক্তির তৃপ্তি খুবই কম। বি ব্যক্তির তৃপ্তি অনেক বেশি, কল্যাণ অনেক বেশি, সে মূল বিন্দু হতে অনেক দূরে নিরপেক্ষ রেখা। আর এ ব্যক্তির কল্যাণ অনেক কম, মূল বিন্দুর একেবারেই কি কাছে। তাহলে এই E1 সমন্বয়টা কোন সমন্বয়? E1 সমন্বয়টা দক্ষতা নির্দেশ করে, কিন্তু সমতা বা ন্যায্যতা, ইকুয়ালিটি নির্দেশ করে না। এখানে বি ব্যক্তির কল্যাণ অনেক বেশি, অর্থাৎ বি ব্যক্তি এক্স এবং ওয়াই দ্রব্য অধিক পরিমাণে ভোগ করেছে। লক্ষ্য করে দেখি আমরা বি ব্যক্তি, এই যে এতটুকু এক্স দ্রব্য, আর এখান থেকে এতটুকু কি ওয়াই দ্রব্য সে কি করেছে? ভোগ করেছে অনেক বেশি। আর এ ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করেছে মাত্র কতটুকু? এতটুকু। আর ওয়াই দ্রব্য কতটুকু? এতটুকু। এই যে বি ব্যক্তি ওয়াই এতটুকু, আর এ ব্যক্তি এতটুকু। এ ব্যক্তি এক্স এতটুকু, আর বি ব্যক্তি এতটুকু। এর মানে হচ্ছে E1 বিন্দুতে বি ব্যক্তি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য অধিক পরিমাণে ভোগ করেছে, যার ফলে তার কল্যাণ অনেক বেশি। এ ব্যক্তি কম ভোগ করেছে, তার কল্যাণ কম। আবার E2 বিন্দুতে দেখা গিয়েছে এক্স দ্রব্য এবং কি ওয়াই দ্রব্য
এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এ ব্যক্তি অধিক পরিমাণে ভোগ করেছে, অর্থাৎ এর কল্যাণ বেশি, বি ব্যক্তি কম পরিমাণ, মূল বিন্দুর কাছে বি ব্যক্তি কম পরিমাণে ভোগ করেছে, বি ব্যক্তির কল্যাণ কি? বি ব্যক্তির কল্যাণ কম। তাহলে E1 এবং E2 এই দুইটা বিন্দু হলো, আমরা বলতে পারি যে সামাজিকভাবে দক্ষ বিন্দু, কিন্তু বন্টনের ক্ষেত্রে সমতা নির্দেশ করে না। বন্টনের ক্ষেত্রে সমতা নির্দেশ করে না। E1 এ বির অধিক কল্যাণ এর কম কল্যাণ, E2 তে এর অধিক কল্যাণ বির কম কল্যাণ কি করে? নির্দেশ করে। বন্টনে কোনো সমতা নির্দেশ করে না, অর্থাৎ ন্যায্যতা বা সমতা E2 বা E1 বিন্দুতে অর্জিত হয় নাই। আরেকটা বন্টন দেখি, F বিন্দু। এই বন্টনটা কন্ট্রাক্ট কার্ভ OA-OB। কন্ট্রাক্ট কার্ভের নামটা কি? OA-OB, বাইরে। F বিন্দুটা কোথায়? বাইরে। যেহেতু F বিন্দু কন্ট্রাক্ট কার্ভের বাইরে অবস্থিত, কন্ট্রাক্ট কার্ভের বাইরে কি অবস্থিত, সেহেতু আমরা বলতে পারি F বিন্দুতে বন্টন দক্ষ নয়। F বিন্দুতে বন্টন দক্ষ নয়। একমাত্র কন্ট্রাক্ট কার্ভে আমরা বলেছি দক্ষ, F বিন্দুর কন্ট্রাক্ট কার্ভের বাইরে, অর্থাৎ F বিন্দুর বন্টন দক্ষ নয়, অর্থাৎ দক্ষতা এফিসিয়েন্সি অর্জিত হয় নাই। কিন্তু F বিন্দু অবস্থানটা প্রায় মাঝামাঝি হওয়ার কারণে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এ ব্যক্তি এবং বি ব্যক্তির মধ্যে বন্টনের ক্ষেত্রে একটা সমতা অর্জিত হয়েছে। বন্টনের ক্ষেত্রে একটি কি হয়েছে? সমতা অর্জিত হয়েছে। যেমন এই F বিন্দুতে এ ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করেছে এতটুকু পরিমাণ, আর বি ব্যক্তি ভোগ করেছে এতটুকু পরিমাণ। এ ব্যক্তি এই বিন্দুতে ওয়াই দ্রব্য ভোগ করেছে এতটুকু পরিমাণ, আর বি ব্যক্তি ভোগ করছে কতটুকু? ওয়াই দ্রব্য এতটুকু পরিমাণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি F বিন্দুতে বন্টনে কি আছে? একটি সমতা আছে, ইকুয়ালিটি আছে, ন্যায্যতা আছে, কিন্তু বন্টনের ক্ষেত্রে কি? দক্ষ নয়। তাহলে দেখা গেল যে দক্ষতা অর্জিত হলে, আবার বিন্দুটা যদি এখানে হতো H বিন্দু, তাহলে এটা একই সাথে দক্ষতাও নির্দেশ করে, একই সাথে ন্যায্যতাও নির্দেশ করে। এই বিন্দু, এই H বিন্দুটা একই সাথে দক্ষতা নির্দেশ করে, একই সাথে ন্যায্যতা কি করে? নির্দেশ করে। তাহলে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সেটা আমরা বলতে পারি যে দক্ষতা অর্জিত হলে ন্যায্যতা অর্জিত নাও হতে পারে, আবার ন্যায্যতা অর্জিত হলে দক্ষতা অর্জিত নাও হতে পারে, আবার একই সাথে দক্ষতা এবং ন্যায্যতা অর্জিত হতে পারে। সেটা আমরা কোথায় দেখিয়েছি? H বিন্দুতে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে পূর্ণ প্রযুক্তিগত বাজারে এবং অপূর্ণ প্রযুক্তিগত বাজারে প্রেরণার কাম্যতার গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।